পৌঁছেছেন ফিরহাদ হাকিম। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষ, বাংলার জনতা। আর এই ফিরহাদ হাকিম তিনি আজ পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী তার প্রশাসনিক বৈঠকে। এই ছবি কতটা নজিরবিহীন, অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ববি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বিশ্বস্ত লোকেদের মধ্যে একজন, সেই ফিরহাদ হাকিম, তিনিও কি তাহলে দুঃসময়ে নেত্রীর পাশে নেই? দেখো, অবশ্যই বলবো যে সদ্য বিভাজিত দুই পক্ষই তারা আজকে নবান্ন সভাঘরে এসে উপস্থিত হয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকটি, এই কারণে যখন তৃণমূলের দুই শিবিরে ভাঙন, দুই শিবিরই তারা কিন্তু আজকে এসে দাঁড়িয়েছেন নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠকে। এবং যেখানে আমরা দেখলাম সদ্য যারা বিধায়ক হিসাবে যারা সিদ্ধান্ত নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল বিরোধী দল অপোজিশন লিডার তৈরি করলেন, তা তিনি এসছেন। অন্যদিকে কুণাল ঘোষ এসছেন, ফিরহাদ হাকিম এসছেন, জাভেদ খান এসছেন, নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন, প্রত্যেকে তারা কিন্তু সভাঘরে আছে। এবং দেখাতে বলবো যে ছবিটা একবার মনোজ হাজরাকে, যে সভাঘরে বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সেখানে সমস্ত পক্ষ, দুই পক্ষ, তৃণমূলে যারা দুই শিবির, সেই দুই শিবির তারা কিন্তু এসে পৌঁছেছেন। তারা দুপক্ষই তারা কিন্তু আজকে অংশ নিচ্ছেন এই বৈঠকে। সুতরাং এই যে নবান্নে আজকে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, সদ্য বিভাজিত তৃণমূলের দুই পক্ষই তারা আজকে এখানে অংশ নিচ্ছেন। একেবারে অর্ণবাংশু, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে নবান্নের সভাঘরে গিয়ে পৌঁছেছেন। কুণাল ঘোষ কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন। কুণাল ঘোষের ছবিও সবার আগে জি 24 ঘন্টা তুলে ধরেছে আপনাদের সামনে। আর এবার ফিরহাদ হাকিম তিনিও পৌঁছে গেলেন নবান্নের সভাঘরে। সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। গতকাল ওয়াই চ্যানেলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছিলেন, তখন ফিরহাদ হাকিম তিনি চলে গিয়েছিলেন বিধানসভায়। তারপর তিনি যখন আবার ওয়াই চ্যানেলে ফিরেও আসেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার যে মূল মঞ্চ, সেখানে ফিরহাদ হাকিমকে কোথাও দেখা যায়নি। আর আজ শুভেন্দু অধিকারীর ডাকা যে বৈঠক নবান্ন সভাঘরে, সেই বৈঠকে ফিরহাদ হাকিম তিনি চলে এলেন। তাহলে এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কি ববি ছেড়ে দিলেন? এই প্রশ্ন এই মুহূর্তে বড় হয়ে উঠছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। নীলাদ্রি বাবু, এই গোটা পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দল বাঁচানোর একটাই রাস্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা। তাহলে দলটা কিন্তু তার সাথে হয়তো থাকতে পারে, কিন্তু তিনি তার পরিবারের মানুষদের প্রতি স্নেহে বলুন আর যে কারণেই বলুন, অভিষেককে থাকতে চান না। আর ফিরহাদ হাকিমের সাথে অভিষেকের যে বিরোধ, সেটা অনেক দিনের বিরোধ। এখন ফিরহাদ হাকিম মমতার পক্ষে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। কুণাল ঘোষকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এক সময় অপদস্থ করেছিল, সেটা আমরা দেখেছি। তার প্রতিশোধ কি কুণাল ঘোষ নিতে অন্য পক্ষে চলে যাচ্ছেন? এই প্রশ্ন এসে যাচ্ছে। যে কথাটা আমি একটু আগেই বললাম, এটা 58টা 58 থাকবে না, 78 হতে বেশি সময় নেবে না। এই যে দুপক্ষের কথা আপনাদের প্রতিবেদক বললেন, এটা সত্যি দুপক্ষ না এক পক্ষ? অর্থাৎ এইরা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই এক পক্ষেই চলে গেছে? সবাই এক পক্ষে মমতা, অভিষেক, আর বাকি পক্ষে বাকি সবাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একেবারে একটু আমাদের সঙ্গে থাকুন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, নবান্নের সভাঘর, সেই দিকেই সকলের নজর রয়েছে। কারণ ফিরহাদ হাকিম তিনিও পৌঁছে গেলেন নবান্ন সভাঘরে। প্রশ্ন বড় হয়ে উঠছে যে দিদিকে কি ছাড়লেন ববি? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় হয়ে উঠছে। শ্রেয়সীর কাছে একটু যাই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, এই ববি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অনুষ্ঠান, সমস্ত ধর্ণা, সব জায়গায় আমরা দেখেছি। আসবো এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো। কুণাল ঘোষ, তার একটা বক্তব্য আমরা আজ পেয়েছি। শ্রেয়সী একটু সঙ্গে থাকো, কুণাল ঘোষের বক্তব্যটা একটু শোনাবো দর্শকদের। গোটা বিষয়টা দেখবে, এখানে এটা প্রশাসনিক বৈঠক। আমি বেলেঘাটা বিধানসভার বিধায়ক, এখানে আমি এসেছি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক। 15 বছরও কিন্তু আমরা দেখিনি বিরোধীরা কোনো প্রশাসনিক বৈঠকে, সরকারি বৈঠকে এসছে। আপনারা সুযোগ পেলেন। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক মিটিং ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসছে। এটাই ঠিক হয়েছে আলোচনা করে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জিকে দেখেই আমরা দল করেছি, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী থাকবে।
কুণাল ঘোষ এবং অরূপ রায় তাদের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, আমরা দেখেছি কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এত বছর ধরে নানান ক্ষেত্রে, সেটা কোনো ধর্ণা কর্মসূচি হোক, সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি হোক, সব কিছুতেই তাঁরা থেকেছেন। আজকে তাঁরাও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্দিনে। দেখো, তারা আছেন কি নেই সেটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, ফিরহাদ হাকিম তারা যে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের যাওয়ার ক্ষেত্রে দলের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেদিকে কিন্তু নজর থাকছে। একেবারেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন 58 জন সেক্ষেত্রে চলে যাচ্ছেন এবং সেই চলে যাওয়ার পরেই তার পরবর্তীকালে এরাও তাদের পেছন পেছন যাচ্ছেন এবং সেই পেছন যাওয়ার ইঙ্গিতটা বোঝাতেই তারা আজকের বৈঠকে যোগ দিচ্ছেন, সেরকমটা কতটা সত্যি সেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব স্পষ্ট হবে। কিন্তু এক্ষেত্রে তুমি দুজনের বক্তব্য শোনালে, সেক্ষেত্রে কুণাল ঘোষ যার এই 58 জনের মধ্যে সই নেই, আর দ্বিতীয় জন অরূপ রায় যার এই 58 জনের মধ্যে সই আছে। ফলে দুজনেই কিন্তু দেখো, দুজনের বক্তব্যের মধ্যেই অরূপ রায়ের বক্তব্য, সেখানে দেখো তিনি বলছেন যে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। অর্থাৎ অরূপ রায় যে 58 জন যে বিধায়ক যারা সই করেছেন তাদের মধ্যে অন্যতম কিন্তু অরূপ রায় রয়েছেন। তা আমি সকাল থেকে আমরা যেটা বারে বারে বলে আসছি যে এরা প্রত্যেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের নেত্রী, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যখন এদের নেত্রী বলে মানছেন, সেটা নিশ্চিতভাবে খুব একটা টেকনিক্যাল জায়গা কিন্তু রক্ষার জন্য। টেকনিক্যাল জায়গাটা একটু বুঝে নেবো নীলাদ্রি বাবুর কাছ থেকে, সেটা সঙ্গে থাকো। এই যে টেকনিক্যাল জায়গাটার কথা বারবার উঠে আসছে নীলাদ্রি বাবু, টেকনিক্যাল জায়গাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করণীয়? দেখুন, এখানে দুটো অ্যাঙ্গেল আছে টেকনিক্যাল জায়গাটার। একটা হচ্ছে আইনত অ্যাঙ্গেল। এটা যদি আইনত চ্যালেঞ্জ হন, তারা বলবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় কি নেত্রী মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের মনোনীত করেছিলেন প্রার্থী হিসেবে, তারা জিতে তাদের নেতা নির্বাচিত করেছেন আইনের পথে। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক জায়গা। একসময় কংগ্রেসে স্বাধীনতার ঠিক আগে কংগ্রেস নেতারা বারবার বলতেন মহাত্মা গান্ধী তাদের নেত্রী, কিন্তু গান্ধীর কথায় কংগ্রেস চলতো না, নেহেরুর কথায় চলতো, প্যাটেলের কথায় চলতো। গান্ধী কংগ্রেস থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমার সেই মহাত্মা গান্ধীর পরিণতির কথা মনে পড়ে যাচ্ছে। আর সত্যি, যদিও মহাত্মা গান্ধীর সাথে মমতার কখনোই তুলনা চলে না একজন নেতা হিসেবে, সেই উচ্চতার নেত্রী তিনি নন, কিন্তু তা সত্ত্বেও তুলনাটা এসে যাচ্ছে। তিনি কার্যত দলের মধ্যে অপাঙ্ক্তেয় হয়ে গেলেন। একটা সিম্বলিক পজিশন, একটা সম্মানীয় জায়গা, এই পর্যন্ত তিনি থাকবেন। কোনো সিদ্ধান্ত তিনি আর নিতে পারবেন না। এই মুহূর্তে মমতার একটাই করণীয়, ফিরে আসার একটাই রাস্তা, অভিষেককে দল থেকে দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা। কিন্তু সেই সাহস কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবেন, সেটাই প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।